আজকের আলোচনার বিষয় হলো তুল্য রোধ ও রোধের সমবায়, ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অ্যান্ড কম্বিনেশন অফ রেজিস্ট্যান্স। প্রথমে আমরা এখানে দেখো একটা দুটো ডায়াগ্রাম পরপর এঁকেছি। এই ডায়াগ্রামটাতে দেখা যাচ্ছে যেহেতু তোমরা ক্লাস 10-এ রোধের সমবায়টা কিন্তু আলোচনা করেছিলে এবং জেনেও ছিলে, সেই জন্য আমি এখানে মোটামুটি আগে একটা ডায়াগ্রামই এঁকেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। দেখো এখানে R1, R2, R3 তিনটা রোধকে এমনভাবে যুক্ত করা হয়েছে এ ও বি বিন্দুর মাঝখানে যাতে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে দেখো আলাদা আলাদা মানের তড়িৎ প্রবাহ যাচ্ছে। এটার মধ্য দিয়ে I1, এটার মধ্য দিয়ে I2 এবং এটার মধ্য দিয়ে I3। মূল প্রবাহ এসেছে I এবং এ প্রান্তের বিভব VA এবং বি প্রান্তের বিভব B, অর্থাৎ দুই প্রান্তের বিভব পার্থক্য VA মাইনাস VB। পাশেই আর একটা বর্তনী দেখো এঁকেছি এ ও বি বিন্দুর মাঝখানে আর একটা সিঙ্গেল মানের রোধ ব্যবহার করা আছে R এবং এ থেকে বি বিন্দুর মধ্য দিয়ে পূর্বে যে প্রবাহ যাচ্ছিল ঠিক সেই প্রবাহটাই যাচ্ছে। এক্ষেত্রে R হলো R1, R2, R3 এর তুল্য রোধ। ঠিক একইভাবে এখানে R1, R2, R3 এই তিনটি রোধকে এমনভাবে যুক্ত করা আছে যেন এ ও বি বিন্দুর মাঝখানে যাতে প্রত্যেকটার মধ্য দিয়ে দেখো সমমানের তড়িৎ প্রবাহ যাচ্ছে। এ ও বি প্রান্তের বিভব পার্থক্য ওই একই VA মাইনাস VB। এবার ওই R1, R2, R3 এই তিনটাকে সরিয়ে দিয়ে তার পরিবর্তে একটা সিঙ্গেল রোধ R যুক্ত করেছি এ এবং বি বিন্দুর মধ্যে যাতে এ থেকে বি বিন্দুর মধ্যে দিয়ে ওই একই মানের প্রবাহ ক্যাপিটাল I মানের প্রবাহ যায়। তাহলে দেখো এই যে দুটো সার্কিট দেখা যাচ্ছে, এই দুটো সার্কিট প্রত্যেকটা সার্কিটের পাশেই একটা করে তার ইকুইভ্যালেন্ট সার্কিট দেখা যাচ্ছে। এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা আসলে কি? R1, R2, R3 এই তিনটা রোধ মিলে যে কাজটা করছে এই R রোধটা কিন্তু ওই একই কাজ করে দিচ্ছে। তাই এক্ষেত্রে R যে রোধটা R1, R2, R3 এর তুল্য রোধ বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হিসেবে ধরা হচ্ছে। আমরা এখন এই তুল্য রোধের একটা সংজ্ঞা নির্ধারণ করেছি। দেখো কি বলেছি তুল্য রোধের সংজ্ঞাটা? বলেছি যদি কোনো বর্তনী দুটির বিন্দুর মধ্যে অবস্থিত কোনো সমবায়কে একটি মাত্র রোধ দ্বারা এমনভাবে প্রতিস্থাপিত করা হয় যাতে উক্ত বর্তনীর মোট তড়িৎ প্রবাহ ও দুই বিন্দুর মধ্যে বিভব পার্থক্য অপরিবর্তিত থাকে, তাহলে ওই একক রোধটিকে, যে সিঙ্গেল রোধটা ব্যবহার করা হচ্ছে, উক্ত রোধ সমবায়ের তুল্য রোধ বলা হয়। এই যে উপরের যে দুটো বর্তনী দেখতে পাচ্ছ এই দুটোর ক্ষেত্রেই R1, R2, R3 বা এক্ষেত্রে R1, R2, R3 তার তুল্য রোধ হচ্ছে ক্যাপিটাল R। এবার এই যে রোধের যে আমরা সমবায় আলোচনা করব সেই রোধের তিন ধরনের সমবায় হয়ে থাকে। একটা হলো শ্রেণী সমবায়, একটা হলো সমান্তরাল সমবায় এবং আর একটা হলো মিশ্র সমবায়। শ্রেণী সমবায়টাকে সিরিজ কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশন অ্যান্ড মিক্সড কম্বিনেশন বলা হয়। এবার দেখো আমরা এই যে শ্রেণী সমবায়, সেই শ্রেণী সমবায় কাকে বলছে সেটা নিয়ে একটু আলোচনা করি। শ্রেণী সমবায় কি বলা হচ্ছে? যে যদি কতগুলি রোধকে পরপর এমন ভাবে, ব্র্যাকেটে লিখেছি একটির শেষ প্রান্ত এবং অপরটির প্রথম প্রান্ত যুক্ত করা হয় যাতে প্রতিটি রোধের মধ্য দিয়ে একই তড়িৎ প্রবাহ হয়, তাহলে ওই রোধের সমবায়কে বলা হবে শ্রেণী সমবায়। দেখো এই যে ফিগারটা আছে সেই ফিগারে এ এবং বি বিন্দুর মাঝখানে R1, R2, R3 তিনটি রোধ যুক্ত করা আছে। প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে দেখো সেম প্রবাহ যাচ্ছে। কত প্রবাহ? ক্যাপিটাল I। এই R1 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে VA মাইনাস VC, R2 রোধের দুই পার্থক্য হবে VC মাইনাস VD এবং R3 রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হবে VD মাইনাস VB। এবার আমি এই R1, R2, R3 তিনটা রোধকে তুলে দিয়ে একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স R ব্যবহার করছি যাতে এ ও বি বিন্দুর মধ্যে প্রবাহ মাত্রা ক্যাপিটাল I অপরিবর্তিত থাকে। তাহলে এই ক্ষেত্রে R হবে R1, R2, R3 এর তুল্য রোধ। এবার আসো আমরা এই তুল্য রোধ R এর সঙ্গে R1, R2, R3 শ্রেণী সমবায়ের ক্ষেত্রে কি সম্পর্ক আছে সেটা বের করি। দেখো কিভাবে বের করব। দেখো আমরা এই যে ফিগার যে 1টা আছে, এই যে প্রথম ফিগারটা, এই ফিগার 1 এর যে এ বি সি ডি এই যে বিভিন্ন বিন্দুগুলো আছে এই বিন্দুগুলোর মধ্যে
আমরা ওহমের সূত্রটাকে ব্যবহার করব। ওহমের সূত্রটাকে ব্যবহার করলেই সরাসরি দেখবে এখান থেকে সম্পর্কগুলো খুব সুন্দরভাবে বেরিয়ে আসবে। দেখো এই ফিগার 1-এ আমি ওহমের সূত্রটা ব্যবহার করে কি লিখেছি, প্রথমে আমি ব্যবহার করেছি এ এবং সি বিন্দুর মাঝখানে, তাহলে আমরা জানি ভি ইকুয়াল টু আই আর, এখানে লিখেছি ভি এ মাইনাস ভিসি, দেখো এর মধ্যে দিয়ে আই প্রবাহ যাচ্ছে, রোধটা হচ্ছে আর1, তাহলে আই আর1। ঠিক অনুরূপে সি আর ডি বিন্দুর মধ্যে হবে ভিসি মাইনাস ভিডি ইকুয়াল টু আই ইন্টু কত হবে আর2, এবং ডি আর এই বি বিন্দুর মাঝখানে হবে ভিডি মাইনাস ভিবি ইকুয়াল টু আই ইন্টু আর3। এবার দেখো এই যে তিনটা যে সমীকরণ, তার লেফট হ্যান্ড সাইড গুলোকে যদি যোগ করি আর রাইট হ্যান্ড সাইড গুলোকে যদি যোগ করি, তাহলে ইকুয়েশনটা কি আসে, দেখো পরিষ্কার এখান থেকে এই ভিসি ভিসি ভিডি ভিডি এগুলো সব অপোজিট সাইন আছে, তাহলে এগুলো কেটে যাবে, পড়ে থাকবে ভিএ মাইনাস ভিবি। আর এখানে দেখো আই গুলো সব কমন আছে, আইটা কমন নিয়ে নিলাম, ব্র্যাকেটে হলো আর1 আর2 আর আর3 এদের যোগফল। এই সমীকরণটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে রেখেছি। এবার দেখো ফিগার 2 তে আসো, তাহলে দেখো এখানে আর1 আর2 আর3 পরিবর্তে আমি আর কে ব্যবহার করেছি, অর্থাৎ এটা আরটা হলো আর1 আর2 আর3 ইকুইভ্যালেন্ট। তাহলে সেক্ষেত্রে আমি যদি এই সার্কিটটার দিকে তাকাই, তাহলে মূল প্রবাহ অপরিবর্তিত আছে এবং এ ও বি বিন্দু দুই প্রান্তের বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি অপরিবর্তিত আছে। তাহলে এই ফিগার 2 তে আমি এখন ওহমের সূত্রটাকে ব্যবহার করব, ব্যবহার করে কি লিখবো, ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর। এ দেখো এ ও বি প্রান্তের বিভব পার্থক্য ভি এ মাইনাস ভিবি, আর ওহমের সূত্র থেকে লেখা যাচ্ছে ভি এ মাইনাস ভিবি হুইচ ইজ ইকুয়াল টু আই ইন্টু আর। এবার এই 1 ও 2 নম্বর সমীকরণ, এই দুটো সমীকরণ কিন্তু ইকুয়াল সমীকরণ, এই দুটোকে যদি আমি তুলনা করি তাহলে আমি কি পাবো, আর ইকুয়াল টু আর1 প্লাস আর2 প্লাস আর3, অর্থাৎ এটাই হলো হচ্ছে এই আর1 আর2 আর3 এই যে রোধ আছে তার সিরিজ কম্বিনেশনের ক্ষেত্রে তার তুল্য রোধ। যদি n সংখ্যক রোধ নেওয়া হয় তাহলে সমীকরণটি কি আসবে, আমি তুল্য রোধটাকে Rn লিখেছি হুইচ ইজ ইকুয়াল টু আর1 প্লাস আর2 প্লাস আর3 প্লাস ডট 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 Rn। এটাকে সামেশন আকারে লিখলে সামেশন Ri ফ্রম i ইকুয়াল টু 1 টু n। নেক্সট এবার আমরা আলোচনায় আসি, সেটা হলো রোধের সমান্তরাল সমবায়। সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে দেখো এখানে যে সার্কিটটা আছে সেই সার্কিটটা কি করেছি, আর1 আর2 আর3 এই তিনটা রোধের দেখো একটা কমন প্রান্ত সেটা এ বিন্দুতে লাগিয়েছি, এবং আর1 আর2 আর রোধের যে অন্য প্রান্তটা সেটা বি বিন্দুর মাঝখানে লাগিয়েছি, এবং এর ফলে মূল প্রবাহ এসে i1 i2 i3 তিনটা মানে বিভক্ত হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে দেখো এক্ষেত্রে আলাদা মানের প্রবাহ যাচ্ছে, কিন্তু তাদের উভয় প্রান্তের যে বিভব পার্থক্যটা সেটা কিন্তু অবশ্যই একই আছে, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি। এবার আমি আর1 আর2 আর3 তুল্যরোধ যদি আর কে ধরি, তাহলে এই তিনটাকে তুলে দিয়ে এ ও বি বিন্দুর মাঝখানে একটা আর মানের রোধ লাগিয়েছি, যার ফলে মূল প্রবাহ মাত্রা আই এর মান এবং দুই প্রান্তের বিভব পার্থক্য ভিএ মাইনাস ভিবি কিন্তু একই রয়ে গেছে। এই যে দেখো লিখেছি পোটেনশিয়াল ডিফারেন্স মানে বিভব পার্থক্য হুইচ ইজ ইকুয়াল টু ভিএ মাইনাস ভিবি। তাহলে এখন পরীক্ষায় আসে যে এই রোধের সমান্তরাল সমবায় কাকে বলে, তাহলে তোমরা সংজ্ঞাটা কি লিখবে, তোমরা লিখবে যদি কতগুলি রোধকে দুটি বিন্দুর মধ্যে এমন ভাবে, ব্র্যাকেটে দেখো লিখেছি রোধগুলির এক প্রান্ত একটি বিন্দুতে ও অন্য প্রান্তগুলি অপর বিন্দুতে যুক্ত করা হয়, যাতে প্রত্যেকটির মধ্য দিয়ে ভিন্ন মানের প্রবাহ গেলেও দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু অপরিবর্তিত থাকে, তাকেই রোধের সমান্তরাল সমবায় বলা হয়। তাহলে এক্ষেত্রে মূল যে কি এলিমেন্টটা সেটা হলো যে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা আলাদা i1 i2 i3, কিন্তু দুই প্রান্তের বিভব পার্থক্য একই, অর্থাৎ ভিএ মাইনাস ভিবি। এটাই কিন্তু এখানে মনে রাখতে হবে। এবার ঠিক আগের বারের মতন আমরা এই তুল্য রোধের রাশিমালাটা নির্ধারণ করব। তার জন্য দেখো ওই ফিগার 1টাকে ব্যবহার করেছি। ফিগার 1-এ এ এবং বি বিন্দু তিনটা রোধ আর1 আর2 আর3 আছে, অথবা আমরা যদি এখানে ওহমের সূত্র ব্যবহার করি তিনবার ওহমের সূত্রকে ব্যবহার করতে পারবো, একবার আর1 এর ক্ষেত্রে, একবার আর2 এর ক্ষেত্রে, আর একবার আর3 এর ক্ষেত্রে। তাহলে আমরা সেটা ব্যবহার করে কি লিখেছি দেখো, প্রথমে যদি আর1 এর ক্ষেত্রে দেখো তাহলে লিখেছি ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু আই আর1। এখান থেকে আমি i1টাকে ফ্রি করেছি, i1 তাহলে কত হবে ভিএ মাইনাস ভিবি টোটালটা ডিভাইডেড বাই আর1। ঠিক একইভাবে যদি আর2 আর3 এগুলোর ক্ষেত্রে আমি অ্যাপ্লাই করি, সেই জন্য লিখেছি অনুরূপে i2 সমান সমান তাহলে কত আসবে ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর2। দেখো ঠিক একইভাবে যদি আমি আর3 এর ক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করি তাহলে i3 সমান সমান কত হবে, i3 সমান সমান ভিএ মাইনাস ভিবি ডিভাইডেড বাই আর3 হবে। এবার তোমরা আগের সার্কিটটার মধ্যে ঠিক দেখেছো, ঠিক এই জায়গাটার মধ্যে ভালো করে লক্ষ্য করো, এখানে দেখো i ইজ দ্য সাম টোটাল অফ i1 i2 এন্ড i3, অর্থাৎ
I1 I2 I3 সমষ্টিটা হচ্ছে I। তাহলে সেটাই আমরা দেখো এখানে লিখেছি যে যেহেতু I ইকুয়াল টু I1 প্লাস I2 প্লাস I3। এবার দেখো এই যে I1 I2 I3 এর মানগুলো আমরা বার করলাম, অর্থাৎ কোন মানটা, এই যে দেখো I3 এর মানটা এখানে বার করেছি, আগের পাতায় দেখো এই যে এখানে বের করেছি হচ্ছে I1 এর মানটা এবং এখানে বের করেছি I2 এর মানটা। এই I1 I2 এবং I3 এর মানটা আমরা এখন সরাসরি এই সমীকরণটার মধ্যে বসিয়ে দেব। তাহলে দেখো সমীকরণটার মধ্যে যখন বসাচ্ছি প্রত্যেকটার মধ্য থেকে কিন্তু দেখো VA মাইনাস VB যেটা সেটা কনস্ট্যান্ট আছে, সেই জন্য ওটাকে বাইরে বার করে নিচ্ছি। ব্র্যাকেটের মধ্যে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 বলে এই সমীকরণটাকে আমি 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। এবার দেখো ওটার পাশে যে ইকুইভ্যালেন্ট সমীকরণটা আমরা এখানে রেখেছি, সেই ইকুইভ্যালেন্ট সমীকরণটার মধ্যে এ ও বি বিন্দুর মধ্যে রোধ কত লাগিয়েছি, ক্যাপিটাল R, যার ফলে মূল বর্তনীর প্রবাহ মাত্রা এবং দুই প্রান্তের বিভব পার্থক্য একই আছে। তাহলে এই এ ও বি বিন্দুর মাঝখানে এই ফিগার 2 তে আমি যদি আবার ওহমের সূত্রটা ব্যবহার করি তাহলে কি পাবো, আমি পাবো VA মাইনাস VB ইকুয়াল টু IR। এখান থেকে আইটাকে যদি ফ্রি করি তাহলে VA মাইনাস VB ইন্টু 1/R বা VA মাইনাস VB ডিভাইডেড বাই R। এখন দেখো এই 1 নম্বর সমীকরণ এবং এই 2 নম্বর সমীকরণ আইডেন্টিক্যাল, এই দুটোকে যদি কম্পেয়ার করি তাহলে কম্পেয়ার করে কি পাবো, 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। এই যে সম্পর্কটি, এই সম্পর্কটি হলো R1 R2 R3 এই রোধগুলির সঙ্গে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ R এর পারস্পরিক সম্পর্ক। এবার এটাকে একটা জেনারেলের ফর্মে নিয়ে গেছি, অর্থাৎ যদি আমি n সংখ্যক রোধ ধরি তাহলে সম্পর্কটি আসবে 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 প্লাস 1/Rn। এটাকে সামেশন আকারে লিখলে 1/R ইকুয়াল টু সামেশন অফ I ইকুয়াল টু 1 টু n দিয়েছি 1/Ri। তাহলে এই গেল আমার হচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধ। এখন দেখো আর একটা খুব ইন্টারেস্টিং জিনিস নিয়ে এখানে আলোচনা করি। দেখো আমি হেডিংটা কিভাবে করেছি, লিখেছি সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান যুক্তকারী রোধগুলির মধ্যে সবচেয়ে যে ছোট রোধটি আছে তার থেকেও ছোট। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে তোমরা দেখলে যে আমরা যদি এখানে n সংখ্যক কোষ ধরে নিই তাহলে, বা সরি কোষ বলছি না, n সংখ্যক রোধ ধরে নিই, তাহলে আমরা যে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে তুল্য রোধ R তাদের সঙ্গে একটা পারস্পরিক সম্পর্ক কি পাবো, 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস 1/R2 প্লাস ডট 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 1/Rn। এখন এই কোশ্চেনটার মধ্যে কি বলেছে যে এই যে তুল্য রোধ R এর মানটা এই যে রোধগুলো আছে বিভিন্ন R1 R2 R3 এর মধ্যে সবচেয়ে যে ছোটটা তার থেকেও এই R এর মানটা আরো ছোট, সেটাই আমাকে প্রমাণ করতে হবে। তার জন্য আমি কি করব, দেখো তার জন্য আমি একটা সহজ গাণিতিক নিয়ম ব্যবহার করেছি, তোমাদের দেখালেই তোমরা বুঝতে পারবে সেই গাণিতিক নিয়মটা। আমি সেই গাণিতিক নিয়মটা ব্যবহার করে এখানে সহজেই এই জিনিসটাকে নির্ধারণ করেছি। আমি দেখো এখানে ধরে নিয়েছি যে R1 এর মান হচ্ছে সবচেয়ে ছোট, এবং বাকি যে পোর্শনটা রয়েছে ওই সমীকরণের মধ্যে অর্থাৎ 1/R2 প্লাস 1/R3 প্লাস ডট 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 প্লাস 1/Rn ইকুয়াল টু এই মানটাকে আমি x ধরে নিয়েছি। তাহলে ওই ইকুয়েশনের মধ্যে এটাকে পুট করলে পরে ইকুয়েশনটা কিরকম আসবে, 1/R ইকুয়াল টু 1/R1 প্লাস x, কারণ এই বাকি পোর্শনটাকে আমি x ধরে নিয়েছি। তাহলে দেখো এই যে 1/R এটা দেখা যাচ্ছে 1/R1 প্লাস x, এই দুটো সমষ্টি। তাহলে একটা সংখ্যা যদি দুটো সংখ্যার সমষ্টির সঙ্গে সমান হয় তাহলে ওই সংখ্যাটা ওই দুটো সংখ্যার প্রত্যেকটির থেকেই বড় হবে, অর্থাৎ এক্ষেত্রে 1/R1টা 1/R1 এর থেকেও বড় হবে, 1/Rটা x এর থেকেও বড় হবে। তাই আমি লিখেছি অতএব 1/R গ্রেটার দেন 1/R1। এবার যদি তুমি কোণাগুণি গুণ করে দাও তাহলে কি আসবে, R1 গ্রেটার দেন R। ঘুরিয়ে যদি লিখি তাহলে লেখা যায় R লেস দেন R1। অর্থাৎ তুল্য রোধ যে ক্যাপিটাল R রোধগুলির মধ্যে ক্ষুদ্র রোধের থেকেও ছোট। দেখো এই রোধটাকে আমি সবচেয়ে ছোট ধরেছিলাম R1টাকে, আর R এর মান অর্থাৎ তুল্য রোধটা সেই R1 এর থেকেও আরো ছোট বেরিয়েছে। অর্থাৎ দেখা যাচ্ছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু তুল্য রোধের মান খুবই কমে যায়। নেক্সট আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রোধের মিশ্র সমবায়। নামটা থেকেই কিন্তু তোমরা মোটামুটি সবই বুঝতে পারছো যে কেন এটাকে মিশ্র সমবায় বলছে। মিশ্র কথাটার অর্থ হচ্ছে এই সমবায়গুলোর মধ্যে রোধের শ্রেণী সমবায়ও থাকবে এবং তার সমান্তরাল সমবায়ও থাকবে। তবে কি লিখেছি এখানে, লিখেছি একাধিক রোধকে কোনো বর্তনীতে যদি শ্রেণী ও সমান্তরাল সমবায় যুক্ত করা হয় তাহলে রোধের ওই সমবায়কে রোধের মিশ্র সমবায় বলা হবে। দেখো নিচের এই যে বর্তনীটা আছে এই বর্তনীর মধ্যেই আমি জিনিসটাকে খুব সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছি যে এখানে কেন এটাকে মিশ্র সমবায় বলছি। তোমরা যদি বাঁদিকের এই সার্কিটটা দেখো, দেখো এখানে একটা সেল আছে, সেই সেলের সঙ্গে একটা R1 রোধ লাগানো আছে, তারপর সেটা গিয়ে R2 আর R3 এই দুটো প্যারালাল লাগানো আছে, তারপর একটা R4 সেটা সিরিজে লাগানো আছে, শেষে R5 R6 সিরিজে হয়ে তার সঙ্গে R7 এর একটা প্যারালাল কম্বিনেশন করে সেটা আবার মূল বর্তনীর সঙ্গে সিরিজে লাগানো আছে।
তাহলে এই যে সার্কিটটা, এই সার্কিটের মধ্যে দেখা যাচ্ছে সিরিজ প্যারালাল উভয়ই প্রেজেন্ট আছে এবং সেই জন্য এই বর্তনীটাকে আমরা বলবো রোধের মিশ্র সমবায় এখানে উপস্থিত রয়েছে। এবার যখনই এরকম রোধের মিশ্র সমবায় থাকবে তখন কি করতে হবে, একাধিক রোধগুলিকে এখান থেকে তুলে নিয়ে সিঙ্গেল একটা রোধ নিয়ে আসতে হবে, অর্থাৎ তাদের তুল্য রোধকে নির্ধারণ করতে হবে। আমি খুব সহজে এখানে অ্যারো মার্কের সাহায্যে ব্যাপারটা দেখিয়েছি। দেখো এই সার্কিটের পরবর্তী সার্কিট ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি আসছে, দেখো এই যে R1 R1ই থাকলো, এই R2 R3 এই দুটো প্যারালাল, তাহলে এদের তুল্য রোধ কত হবে, R2 R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3, যেটাকে আমি R1 দিয়ে চিহ্নিত করেছি। এখন এই R1 হয়ে গেল R2 আর R3 এর প্যারালাল রেজিস্ট্যান্স। ঠিক একইভাবে নিচের দিকে যদি তাকাও, দেখো এখানে R5 আর R6 এই দুটো কি আছে, সিরিজে আছে, তার সঙ্গে R7টা আছে হচ্ছে প্যারালালে। তাহলে এই গোটা কম্বিনেশনের যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সেটাকে যদি R2 ধরি, তাহলে R2 এর মানটা কি আসবে, এই R5 R6 সিরিজ, তাহলে তার সঙ্গে আবার R7 প্যারালাল, তাহলে দেখো R7 ইন্টু R5 প্লাস R6 ডিভাইডেড বাই তিনটার যোগফল, অর্থাৎ R5 প্লাস R6 প্লাস R7। তাহলে এই বর্তনীটাকে অনেকটা সিম্পলিফাইড হয়ে গেল। এখানে দেখো এখানে চলে আসলো একটা R1, একটা ক্যাপিটাল R, একটা R4, এই R4 এর জায়গায় R4 এবং লাস্টে এটার জায়গায় চলে আসলো R2। এরা দেখো দে আর কানেক্টেড ইন সিরিজ। এবার যদি আমি এই চারখানা রোধের যোগ করে দিই, অর্থাৎ R1 প্লাস R প্লাস R4 প্লাস R2 এইগুলো সব যদি যোগ করে দিই এবং সেই যোগফলটাকে যদি ক্যাপিটাল R দিয়ে ডিনোট করি, অর্থাৎ এই সবগুলো উঠিয়ে দিয়ে তার পরিবর্তে একটা ক্যাপিটাল R মানে রোধ ব্যবহার করি, তাহলে এই যে লাস্টের বর্তনীটা, অর্থাৎ যেখানে খালি সেল এবং ক্যাপিটাল R আছে, এই R হয়ে যাবে এই সমস্ত রোধগুলোর কি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা তুল্য রোধ। সেটাই আমি পাশে দেখো একটা ছোট্ট উদাহরণের সাহায্যে করে দেখিয়েছি। কি করেছি, ওই যে R এর মানটা, সেই R এর মানটা দেখো আমি বললাম R1 প্লাস R প্লাস R4 প্লাস R2। আবার সার্কিটটার দিকে একটু দেখো সবাই, দেখো ভালো করে দেখো, এই R1 প্লাস R প্লাস R4 আর প্লাস R2 এই চারটা যোগফল হবে, তাই লিখেছি R ইকুয়াল টু R1 প্লাস R1 প্লাস R4 প্লাস R2। এই R1 এর জায়গায় R1 লিখেছি, এই R1 এর মানটা R2 R3 ডিভাইডেড বাই R2 প্লাস R3 বসিয়ে দিয়েছি, R4 এর জায়গায় R4 এবং R2 এর জায়গায় R7 ব্র্যাকেটে R5 প্লাস R6 মাল্টিপ্লাইড বাই আর ডিভাইডেড বাই তিনটার যোগফল, অর্থাৎ R7 প্লাস R5 প্লাস R6। তাহলে দেখো এই যে সমীকরণটা বেরোলো R সমান সমান এত, এখানে R1 R2 R3 R4 R5 R6 R7 এই সমস্ত মানগুলো বসিয়ে দিলে এই তুল্য রোধ R এর মানটা বেরিয়ে আসবে, যা মূল বর্তনীর মধ্যে যদি তুমি ব্যবহার করো, অর্থাৎ এই যে বর্তনীটার মধ্যে ব্যবহার করো, তাহলে এই একটা কমপ্লিট যে সার্কিটটা ছিল এই জটিল বর্তনীটা, তার একটা তুমি তুল্য রোধের সার্কিট পেয়ে যাবে। এইভাবেই বিভিন্ন জায়গায় এই তুল্য রোধকে বার করে তার নতুন বর্তনী তৈরি করা হয়। এখন তোমাদের মনে অনেক সময় প্রশ্ন জাগতে পারে যে এই হঠাৎ করে এরকম সিরিজ বা প্যারালাল কম্বিনেশন বা মিক্স কম্বিনেশন থাকার পরে কেন এগুলোকে তার তুল্য রোধ বার করা হচ্ছে, এতে থাকলেই বা অসুবিধাটা কি হতো? আসলে অসুবিধা আছে, একদম সহজভাবে দেখো। যদি তুমি এই যে লাস্টের যে বর্তনীটা আমরা আলোচনা করলাম, যেখানে দেখা গেল R1 R2 R3 R4 থেকে R7 সাতখানা রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে দেখো তুমি যদি এই বর্তনীটা বানাতে যাও তাহলে তোমাকে 7টা রেজিস্ট্যান্স কিনতে হবে। ধরো প্রত্যেকটা রেজিস্ট্যান্সের দাম যদি 10 পয়সা করে হয়, তাহলে 70 পয়সা তোমার এখানে খরচা হচ্ছে। কিন্তু তুমি যদি ওই 70 পয়সা না খরচ করতে চাও, তাহলে তুমি একটাই রেজিস্ট্যান্স কিনতে পারো, অর্থাৎ ক্যাপিটাল R মানে, তার মানে 10 পয়সা। তো 10 পয়সা দিয়ে তুমি ওই একটা রেজিস্ট্যান্স কিনে বর্তনীটা বানাতে পারবে। তাহলে কি হবে, তাহলে তোমার পয়সাটা অনেক সাশ্রয় হয়ে যাচ্ছে, অর্থাৎ চিপেস্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করে যে বর্তনীটা তৈরি করা হয় সেটা আর্থিক দিক থেকে অনেক সাশ্রয় হয়। এছাড়াও 7খানা রেজিস্ট্যান্সকে যদি তুমি বর্তনীর মধ্যে যুক্ত করতে চাও, তাহলে তোমাকে অনেকটাই জায়গা দিতে হবে। তার জায়গায় যদি একটা রেজিস্ট্যান্স ব্যবহার করো, তাহলে তোমার বর্তনীটা অনেক প্রেসাইজ ফর্মে হয়ে যাবে, ছোট হবে, এবং সেক্ষেত্রে কি হবে, বর্তনীটা যদি কোনো কারণে নষ্ট হয়ে যায় তাহলে সেই রোধটাকে খুঁজে বার করতে সুবিধা হবে। এই ধরনের বিভিন্ন সুবিধাগুলো থাকার জন্যই আমরা কিন্তু এই রোধের যে বিভিন্ন সমবায়গুলো থাকে সেখান থেকে আমরা সিরিজ প্যারালাল এই কম্বিনেশনগুলোকে বা মিক্স কম্বিনেশনগুলোকে দেখে সেখান থেকে তুল্য রোধগুলোকে বার করার চেষ্টা করি এবং সেই দিয়ে বর্তনীটাকে তৈরি করার চেষ্টা করি, যাতে আমাদের দুই দিক থেকে অর্থাৎ আর্থিক এবং কাজের ক্ষেত্রেও সুবিধা হয়। এই গেল আমাদের সিরিজ, প্যারালাল এবং মিক্সড কম্বিনেশন। এবার আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হলো দুটি সমান্তরাল রোধের মধ্যে তড়িৎ প্রবাহ বন্টন। কি জিনিস এটা? আসলে এটা অ্যাকচুয়ালি আলোচনা করার মানে অলরেডি আলোচনা হয়ে গেছে এক প্রকারে বলা চলো, কিন্তু তা আমি একটু আলোচনা করেছি এর কারণের জন্য যে অনেক সময় অঙ্ক করতে গেলে এই কনসেপ্টটা ঠিকঠাক না থাকলে অঙ্ক করতে একটু অসুবিধা হয়। তা আমি দেখো এখানে R1 R2 দুটো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করেছি। এ ও বি বিন্দুর মাঝখানে এ প্রান্তের বিভব বি প্রান্ত থেকে বেশি, অর্থাৎ VA গ্রেটার দ্যান VB,
এবং আই প্রবাহ এসে R1 রোধের মধ্য দিয়ে I1 প্রবাহ যাচ্ছে এবং R2 রোধের মধ্য দিয়ে I2 প্রবাহ যাচ্ছে। পরিষ্কার হিসাব, এক্ষেত্রে I ইকুয়াল টু I1 প্লাস কি I2। এবং দেখো এই যে এ ও বি বিন্দু, এই বিন্দুর মাঝখানে যদি ওহমের সূত্রটাকে আমি ব্যবহার করি, তাহলে একবার R1 এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে, একবার R2 এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে, তাহলে VA মাইনাস VB আসবে I1 R1 সমান সমান দেখো আমি I2 R2 লিখেছি। আবার আরেকটা জিনিস দেখো, এই দুটো রোধকে যদি আমি মানে না ধরে তার পরিবর্তে তার তুল্য রোধ যদি R ধরি, যেটা ইকুয়াল টু R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2 হবে, কারণ এটা প্যারালাল কম্বিনেশনে আছে, তাহলে সেই ক্ষেত্রে ওহমের সূত্রটা আবার VA মাইনাস VB ইকুয়াল টু IR লেখা যায়। সেই জন্য আমি একবারে লিখেছি VA মাইনাস VB ইকুয়াল টু I1 R1 ইকুয়াল টু I2 R2 ইকুয়াল টু IR। এবার দেখো এই I1 টাকে যদি ফ্রি করি, তাহলে I1 সমান সমান কত আসবে, VA মাইনাস VB ডিভাইডেড বাই R1। তাহলে এই VA মাইনাস VB জায়গায় আবার দেখো আমি কি বসিয়ে দিয়েছি, এই R টাকে বসিয়ে দিয়েছি, তাহলে IR ডিভাইডেড বাই R1। R এর মান আবার কত, R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তাহলে এটা দাঁড়িয়েছে I R1 R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, আর নিচে দেখো একটা R1 রয়েছে। এই R1 আর এই R1 এই দুটো কেটে গেল, কেটে গিয়ে তাহলে পড়ে থাকবে কত, পড়ে থাকবে হচ্ছে I R2 ডিভাইডেড বাই R1 প্লাস কি R2। ঠিক একইভাবে যদি আমি এই I2 মানটাকে বার করি, তাহলে I2 মান যেটা আসবে সেটা আসবে I, এই R2 জায়গায় এখানে R1 আসবে, আর নিচে R1 প্লাস R2, এই দুটো একই থাকবে। তাহলে I2 সমীকরণটা দাঁড়ালো I R1 ডিভাইডেড বাই R1 প্লাস R2। এটাকে 2 নম্বর সমীকরণ ধরলাম, এই 1 আর 2। এবার আমি দেখো 1 এবং 2 কে ভাগ করেছি, অর্থাৎ 1 কে 2 দিয়ে ভাগ করেছি। ভাগ করলে কি আসে দেখো, খুব সহজ, কোনো জটিল নাই, একদম সরাসরি তোমরা ভাগ করবে, ভাগ করলে দেখবে আসবে I1 বাই I2 ইকুয়াল টু R2 বাই কি R1 আসবে। তাহলে আমি একটু কোনাকুনি গুণ করে আলাদাভাবে লিখেছি I1 বাই R2 এবং I2 বাই R1। এই যে সমীকরণটা, এই সমীকরণটাই হচ্ছে এই প্রবাহ মাত্রার সঙ্গে রোধের কি ধরনের সম্পর্ক আছে সেটাকে এখানে আলোচনা করা হচ্ছে। অর্থাৎ ভালো করে লক্ষ্য করো যে এখান থেকে দেখা যাচ্ছে I প্রপোর্শনাল টু 1 বাই R, অর্থাৎ প্রবাহ মাত্রা রোধের সঙ্গে দেখো ব্যস্তানুপাতিক সম্পর্ক আছে। অর্থাৎ তাহলে এখান থেকে কি সিদ্ধান্তে আসা গেল, যে সমান্তরাল সমবায়ে যুক্ত যে কোনো রোধের মধ্য দিয়ে প্রবাহ মাত্রা ওই রোধের ব্যস্তানুপাতিক হয়ে থাকে। এই ব্যাপারটিকে দেখো আমি একটি উদাহরণের সাহায্যে এখানে আলোচনা করেছি। আমি একটা R1 R2 R3 এর একটা প্যারালাল কম্বিনেশন নিয়েছি, মানগুলো এখানে দেওয়া আছে, R1 5 ওহম, R2 10 ওহম এবং R3 হচ্ছে 15 ওহম। মূল প্রবাহ মাত্রা I 11 অ্যাম্পিয়ার এসে তিনটি রোধের মধ্য দিয়ে I1 I2 এবং I3 চলে গিয়েছে। আমাকে এখানে I1 I2 I3 এর মান কত হবে সেটা বার করতে হবে, এবং ওই সমান্তরাল রোধের সঙ্গে, সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে রোধের সঙ্গে প্রবাহ মাত্রা যে সম্পর্ক সেটা এখানে ব্যবহার করতে হবে। কি সম্পর্কটা দেখলাম যে প্রবাহ মাত্রাটা রোধের সঙ্গে ব্যস্তানুপাতিক হচ্ছে। তাহলে I1 I2 I3 যে প্রবাহ মাত্রাগুলো যাচ্ছে কোন কোন রোধের মধ্য দিয়ে, একটা R1 এর মধ্য দিয়ে, একটা R2 এর মধ্য দিয়ে, একটা R3 এর মধ্য দিয়ে, তাই আমরা সম্পর্কটাকে যেহেতু ব্যস্তানুপাতিক তাই লিখেছি I1 I2 I3 ইকুয়াল টু 1 বাই R1 1 বাই R2 1 বাই R3। দেখো মান বসিয়ে দিয়েছি 1/5 1/10 1/15, এটাকে সিম্পলিফাইড করেছি, আসছে 6:3:2। তাহলে কি দাঁড়ালো, মূল প্রবাহ মাত্রা 11 অ্যাম্পিয়ার আসবে এসে R1 R2 এবং R3 রোধের মধ্য দিয়ে যথাক্রমে 6:3:2 এই অনুপাতে এটা বিভক্ত হয়ে যাবে। এবার বাকিটা সিম্পল ম্যাথমেটিক, অর্থাৎ I1 আমি বার করব। I1 কি হবে, ক্যাপিটাল I ইন্টু, যেহেতু এটা 6 আছে 6/11, I এর মান 11 বসিয়েছি, 11 কেটে গেছে, হয়ে গেছে 6 অ্যাম্পিয়ার। তাহলে R1 রোধের মধ্য দিয়ে যে I1 প্রবাহ মাত্রাটা সেটা হচ্ছে 6 অ্যাম্পিয়ার। ঠিক অনুরূপে I2 তাহলে কি হবে, মূল প্রবাহ মাত্রা I, আর এখানে রেশিওটা কত ছিল, 6:3 ছিল, তাহলে 3 ডিভাইডেড বাই 11, I এর জায়গায় 11 বসিয়েছি, 11 কেটে গেছে, তাহলে পড়ে রয়েছে 3। তার মানে I2 যে প্রবাহ মাত্রাটা R2 রোধের মধ্য দিয়ে যাবে তার মান বেরিয়েছে 3 অ্যাম্পিয়ার। নেক্সট I3 হুইচ ইজ ইকুয়াল টু I ইন্টু 2/11, কারণ রেশিও ছিল 6:3:2, তাহলে 2/11, I এর জায়গায় 11 বসিয়েছি, 11 কেটে দিয়েছি, তাহলে 2 অ্যাম্পিয়ার। তাহলে R3 রোধের মধ্য দিয়ে যে I3 প্রবাহটা যাবে সেটাই হয়ে যাবে হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে দেখো প্রথম রোধটার মধ্য দিয়ে 6 অ্যাম্পিয়ার, পরেরটার মধ্যে দিয়ে 3 অ্যাম্পিয়ার এবং লাস্টেরটার মধ্যে দিয়ে 2 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ যাচ্ছে। এক্ষেত্রে এই যে আমরা যে প্রবাহ মাত্রাগুলো বের করলাম সেগুলো দেখো প্রবাহ মাত্রার সঙ্গে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যে রোধের সঙ্গে প্রবাহ মাত্রার যে পারস্পরিক সম্পর্ক অর্থাৎ ব্যস্তানুপাতিক সম্পর্ক সেটা থেকেই কিন্তু বার করলাম। এবার আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে তোমাদের মধ্যে আলোচনা করি, এটা পরীক্ষায়ও আসে, অনেক সময় মুখেও ধরে,
যে ভাইবার ক্ষেত্রেও এটা প্রযোজ্য যে রোধের এই যে শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় তাদের মধ্যে পার্থক্যটা কি। আমি এটা পার্থক্য আকারে দেখিয়েছি। দেখো বাঁদিকে লিখেছি রোধের শ্রেণী সমবায়, ডান দিকে রেখেছি রোধের সমান্তরাল সমবায়। তোমরা যদি একটু ভালো করে পড়াটা পড়ো তাহলে নিজেরাই মনে রাখতে পারবে। 1 নম্বর পয়েন্টে খুব সহজ লিখেছি কি, যে আমরা দেখলাম যে রোধের যে শ্রেণী সমবায়টা আছে তার মধ্যে সেখানে কিন্তু প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে সমমানের প্রবাহ যাচ্ছে, তাই লিখেছি এক্ষেত্রে প্রত্যেকটা রোধের মধ্য দিয়ে সমমানের প্রবাহ প্রবাহিত হয়। আর সমান্তরাল রোধের ক্ষেত্রে তাহলে কি হবে, ভিন্ন মানের প্রবাহ, সেটাই লিখেছি। এবং দেখো প্রত্যেকটি রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য বিভিন্ন মানের হয়। ওই যে শ্রেণী সমবায়ের ক্ষেত্রে R1 R2 R3 ছিল, দেখো প্রথমে R1 এর ক্ষেত্রে ছিল VA মাইনাস VC, তারপরে R2 এর ক্ষেত্রে ছিল VC মাইনাস VD, আর R3 এর ক্ষেত্রে ছিল VD মাইনাস VB। কিন্তু সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে যদি দেখো তাহলে দুটো রোধের দুই প্রান্তের বিভব, সবগুলো রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু একই থাকবে, এবং সেটা কত ছিল, R1 R2 R3 VA মাইনাস VB। সেই জন্য অর্থাৎ এখানে বিভব পার্থক্যগুলো হচ্ছে রোধের দুই প্রান্তে বিভিন্ন মানের, আর এখানে রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কিন্তু সমমানের। এবার আমরা যখন শ্রেণী সমবায় আলোচনা করলাম তখন সেখানে যে তুল্য রোধের মানটা বেরোলো, সেই তুল্য রোধের মানটা ওই যে সমবায়ের মধ্যে যে রোধগুলো আছে তার মধ্যে যে সবচেয়ে বড় রোধ তার থেকেও কিন্তু আরো বেশি। কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে বা এই ঘটনাটা দেখলেও সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে কিন্তু উল্টো ঘটনা ঘটে, অর্থাৎ সেক্ষেত্রে তুল্য রোধের মানটা হয় যে সবচেয়ে যে ছোট রোধ তার থেকেও আরো ছোট। সেই জন্য পয়েন্টটা কিভাবে লিখেছি, এক্ষেত্রে তুল্য রোধের মান রোধগুলির মধ্যে সবচেয়ে যে বড় রোধটা আছে তার থেকেও বড়, আর সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে তুল্য রোধের মান রোধগুলির মধ্যে সবচেয়ে যে ছোট রোধ তার থেকেও আরো ছোট। আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো তড়িৎ শক্তি এবং ক্ষমতা। প্রথমে আসো তড়িৎ শক্তি নিয়ে আলোচনা করি। তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি, এটা সরাসরি সংজ্ঞা না দিয়ে আমি একটা বর্তনী দেখিয়েছি। এই বর্তনীর মধ্যে একটা সেল নিয়েছি, যে সেলের সঙ্গে একটা বাইরে রেজিস্ট্যান্স R যোগ করা আছে। এই বর্তনীর মধ্য দিয়ে ক্যাপিটাল I মানের প্রবাহ যাচ্ছে। এই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB, A থেকে B প্রান্তের দিকে প্রবাহ মাত্রা যাচ্ছে। তাহলে আমি কি লিখেছি, A ও B বিন্দুর মধ্যে বিভব পার্থক্য হচ্ছে VA মাইনাস VB। টি সময় ধরে প্রবাহ যদি চলে তাহলে A থেকে B এর দিকে ধনাত্মক আধানের পরিমাণ কি দাঁড়াবে, Q ইকুয়াল টু IT, কারণ আমরা জানি আধান ইকুয়াল টু প্রবাহ মাত্রা গুণন সময়। তাহলে এই যে A যে বিন্দুটা আছে সেই A বিন্দুতে Q আধানের যে স্থিতি শক্তি সেটাকে ক্যাপিটাল U সাফিক্স A দিয়ে লিখেছি, সেটা হচ্ছে Q ইন্টু VA, অর্থাৎ আধান ইন্টু বিভব গুণ করলে পরেই স্থিতিশক্তি পাওয়া যাবে। অনুরূপে এই যে B বিন্দুটা আছে সেই B বিন্দুতে Q আধানের দরুন স্থিতিশক্তি হবে UB হুইচ ইজ ইকুয়াল টু Q ইন্টু VB। যেহেতু এখানে VA গ্রেটার দেন VB, অর্থাৎ A প্রান্তের বিভবটা B প্রান্ত থেকে বেশি, তাই Q পরিমাণ আধান A বিন্দু থেকে B এর দিকে প্রবাহিত হলে স্থিতিশক্তি হ্রাস হয়, এবং সেই স্থিতিশক্তির পরিমাণটা কত হবে, UA মাইনাস UB, অর্থাৎ A বিন্দুর স্থিতিশক্তি থেকে B বিন্দুর স্থিতিশক্তিটাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এই দুটোর মধ্যে কিউটা কমন আছে, সেই জন্য আমি ওই কিউটাকে যদি কমন ধরি তাহলে কিউটাকে বাইরে বের করে নেওয়া যায়। তাহলে কিউ বাইরে বের হলে পরে এখানে থাকবে VA মাইনাস VB। আমি ওই VA মাইনাস VBটাকে ভি সঙ্গে সমান ধরে নিলাম, তাহলে ওই স্থিতিশক্তি হ্রাস যে রাশিমালাটা সেটা কত আসলো হচ্ছে Q ইন্টু V। এই যে ব্র্যাকেট এখানে লিখেছি, ধরি V সমান সমান VA মাইনাস VB। তাহলে কি দেখা যাচ্ছে যে এখন প্রবাহ মাত্রা I কে মানে স্থির রাখতে হলে তড়িৎ উৎসটিকে একই পরিমাণ কাজ করে এই Q আধানকে বর্তনীর মধ্য দিয়ে পুনরায় B থেকে আবার A বিন্দুতে ফিরিয়ে আনতে হয়। কাজেই V বিভব প্রভেদের মধ্য দিয়ে I প্রবাহ মাত্রা T সময় ধরে চালনা করলে উৎস কর্তৃক সম্পাদিত কার্য অর্থাৎ উৎপন্ন তড়িৎ শক্তি হয়, যেটাকে W দিয়ে লিখেছি, W সমান সমান হবে Q ইন্টু V। আবার দেখো তোমরা জানো Q ইকুয়াল টু IT, তাই এই Q এর জায়গায় যদি IT টাকে বসিয়ে দিই তাই সমীকরণটা আসবে VIT। আবার ওহমের সূত্র থেকে দেখো আমরা পরিষ্কার জানি কি, যে V ইকুয়াল টু IR। তাহলে আমরা ওই যে ভিটা আছে সেই ভি এর জায়গায় আমরা IR টা বসিয়ে দিলাম, তাহলে এখানে IR ইন্টু IT হয়ে গেল, তাহলে W ইকুয়াল টু হয়ে গেল I স্কোয়ার RT। এটাই হয়ে গেল কিন্তু আমাদের যে তড়িৎ শক্তি তার রাশিমালা। এবার দেখো এই যে তড়িৎ শক্তিটা আছে, যে এই তড়িৎ শক্তি থেকে দেখো আমরা এই রাশিমালা থেকে আমরা যে কার্যের যে সংজ্ঞা আছে যে 1 জুল, সেই 1 জুলের সংজ্ঞাটাকে নির্ধারণ করব। আমরা ইকুয়েশনটাকে ধরেছি W ইকুয়াল টু QV, সেটাকে আবার লেখা যায় VIT। দেখো আমি Q এর জায়গায় ধরলাম 1 কুলম আর V এর জায়গায় ধরলাম 1 ভোল্ট। তাহলে এক্ষেত্রে ভোল্ট কত হতে হবে, 1 ভোল্ট হতে হবে।
প্রবাহ মাত্রা কত হতে হবে 1 অ্যাম্পিয়ার এবং সময় কত হতে হবে 1 সেকেন্ড। তাহলে সংজ্ঞাটা কি লেখা যায়? সংজ্ঞায় লিখতে হবে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্য দিয়ে 1 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ 1 সেকেন্ড সময় ধরে চালনা করতে অর্থাৎ 1 কুলম্ব তড়িতাধান পাঠাতে যে পরিমাণ কার্য সম্পাদিত হয় অর্থাৎ যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তার পরিমাণকে 1 জুল বলা হয়। এটাই হলো 1 জুলের সংজ্ঞা। নেক্সট, তড়িৎ ক্ষমতা বা ইলেকট্রিক্যাল পাওয়ার। বৈদ্যুতিক কার্য করা হারকে অর্থাৎ তড়িৎ শক্তি ব্যয়িত হওয়ার হারকে বলে তড়িৎ ক্ষমতা। ভি বিভব প্রভেদের মধ্য দিয়ে টি সময় ধরে যদি ক্যাপিটাল আই প্রবাহ মাত্রা চালনা করা হয় তাহলে উৎস কর্তৃক মোট কৃতকার্য ডাব্লু সমান সমান কিউ ভি। তোমরা জানো এটা, কিউ এর জায়গায় বসিয়ে দিলাম আইটি, তাহলে হলো ভি আইটি। পাওয়ার বা তড়িৎ ক্ষমতা যেটা, সেটা হবে রেট অফ ওয়ার্ক ডান, তাহলে ডাব্লু কে টি দিয়ে ভাগ করতে হবে, তাহলে ডাব্লু বাই টি। দেখো উপরের টি নিচের টি কেটে গেল, পরে রইল ভি আই। এবার দেখো এই ভি আইটাকে আমি আরো দুটো ফর্ম বানাবো। আমরা জানি ভি ইকুয়াল টু কত আই আর, তাহলে ওই যে পি এর যে মানটা তোমার বের হলো, পি এর মানটা কি বের হলো ভি আই, তাহলে এই ভি এর জায়গায় আমি আই আর যদি বসিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে আই আর ইন্টু আই, দ্যাট ইজ আই স্কোয়ার আর। অনুরূপে আবার দেখো ভি ইকুয়াল টু আই আর, তাহলে আইটাকে যদি ফ্রি করি তাহলে ভি বাই আর হয়। তাহলে এই আয়ের মানটা যদি এখানে বসিয়ে দিই তাহলে সমীকরণটা কি আসবে? সমীকরণটা আসবে ভি স্কোয়ার বাই কি আর। তাই আমি এখানে সরাসরি একবারে লিখেছি যে পি এর মান হুইচ ইজ ইকুয়াল টু ভি আই, এই যে ভি আই লিখেছি। আবার দেখো পি এর মান আই স্কোয়ার আর, তাই এখানে আই স্কোয়ার আর লিখেছি। এবং দেখো এই যে আই স্কোয়ার আর লিখেছি, এবং দেখো আবার এই যে আই ইকুয়াল টু ভি বাই আর হয়েছে সেটা যদি বসিয়ে দিই এই আয়ের জায়গায় তাহলে দেখো এটা ভি স্কোয়ার বাই আর হয়ে যাচ্ছে। তাহলে এই পি এর মান আসলো ভি আই, আই স্কোয়ার আর এবং ভি আর। অর্থাৎ তোমাকে যদি আই আর ভি দেওয়া থাকে সেটা সরাসরি গুণ করলে তুমি পি পাবে, বা আই আবার আর দেওয়া যদি থাকে তাহলে আই স্কোয়ার আর করলে পরে পি এর মান পাবে। আবার যদি ভি আর আর দেওয়া থাকে তাহলে তুমি ভি স্কোয়ার বাই আর করলে পরও এখান থেকে সরাসরি পি এর মানটা বেরিয়ে আসবে। এবার দেখো এই যে আমরা যে তড়িৎ ক্ষমতা দেখলাম, এই তড়িৎ ক্ষমতার যে একক সেটা কি? যে তড়িৎ ক্ষমতার ব্যবহারিক এবং এসআই পদ্ধতিতে একক হলো ওয়াট। এটা মোটামুটি তোমরা জানো। তা আমরা জানি পি ইকুয়াল টু ভি আই, তাহলে পি যদি 1 ওয়াট হয় তাহলে ভি কে 1 ভোল্ট আর আই কে কি 1 অ্যাম্পিয়ার হতে হবে। তাহলে কি লিখেছি? 1 সেকেন্ডে 1 জুল তড়িৎ শক্তি ব্যয়িত হলে ক্ষমতা হয় সর্বদা 1 ওয়াট। এছাড়াও কতগুলি বড় একক রয়েছে, কি কি? 1 কিলোওয়াট যেটা 10 টু দি পাওয়ার 3 ওয়াটের সঙ্গে সমান, 1 মেগাওয়াট 10 টু দি পাওয়ার 6 ওয়াট, 1 গিগাওয়াট 10 টু দি পাওয়ার 9 ওয়াটের সঙ্গে সমান। এবার তোমরা ক্লাস 10-এ পড়েছো, তা আমি একবার সহজভাবে তোমাদের আলোচনা করার জন্য এই জিনিসটা আবার নিয়ে এসেছি। অর্থাৎ কিলোওয়াট ঘন্টা বা বোর্ড অফ ট্রেড ইউনিট, অর্থাৎ বাড়িতে যে ইলেকট্রিক মিটারটা আছে সেই মিটারে যে বিলটা আসে সেটা এই বিওটি ইউনিট বা ট্রেড অফ ইউনিটে আসে। কি লিখেছি? 1 কিলোওয়াট তড়িৎ ক্ষমতা সম্পন্ন কোনো বৈদ্যুতিক যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয়িত হয় তাকে 1 কিলোওয়াট আওয়ার বা বিওটি বলা হয়, বা এটাকে অনেক সময় কিলোওয়াট ঘন্টাও বলা হয়ে থাকে। তাহলে বিদ্যুৎ সরবরাহ কোম্পানিগুলি এই এককেই বিদ্যুৎ শক্তি খরচের হিসাব করে। একে সাধারণভাবে ইউনিট বলা হয়। দেখবে বাড়িতে যখন রিডিং নিতে আসে আমরা জিজ্ঞাসা করি দাদা কত ইউনিট উঠলো, ওরা হয়তো বললো 200 ইউনিট বা 300 ইউনিট, ওই 300 ইউনিটের বিলের পয়সা তোমাকে দিতে হবে। তাহলে দেখো এখানে ক্যালকুলেশনটা হচ্ছে 1 বিওটি মানে 1 কিলোওয়াট আওয়ার, দ্যাট ইজ 1000 ওয়াট ইন্টু 1 আওয়ার। আবার আমরা জানি ওয়াট মানে কি জুল বাই সেকেন্ড, তার মানে 1000 জুল ডিভাইডেড বাই সেকেন্ড। আর 1 আওয়ারকে আমরা 3600 সেকেন্ড লিখেছি। সেকেন্ড কেটে গেছে, তাহলে এই 3600 সঙ্গে 1000 যদি গুণ করি তাহলে হয় 3.6 ইন্টু 10 টু দি পাওয়ার 6, এটা জুল হয়। এবার জুল থেকে যদি আমি কিসেতে যাব, ক্যালোরিতে যেতে যাব, তাহলে এটাকে কত দিয়ে ভাগ করব? 4.2 দিয়ে ভাগ করব, কারণ 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। ভাগ করলে এখান থেকে দেখো চলে আসে 1 বিওটি সমান সমান 8.6 ইন্টু 10 টু দি পাওয়ার 5 ক্যালোরির সঙ্গে সমান। এবার রয়েছে তড়িৎ বর্তনীর ক্ষমতা বা পাওয়ার অফ অ্যান ইলেকট্রিক্যাল সার্কিট। এটা একটা সেল যার ইএমএফ ই এবং ইন্টারনাল রেজিস্ট্যান্স আর। এটাকে একটা বহির্বর্তনী ক্যাপিটাল আর এর সঙ্গে যুক্ত করা হয়েছে। আই প্রবাহ মাত্রা যাচ্ছে, এখানে একটা চাবি কি দেখানো হয়েছে, আর এই আর রোধের দুই প্রান্তের বিভব পার্থক্যটা হচ্ছে ভি। এখানে সব জিনিস এগুলো উল্লেখ করে দেওয়া আছে। এবার দেখো আমি যদি সরাসরি প্রবাহ মাত্রাটাকে বার করতে চাই তাহলে কিভাবে বার করব? প্রবাহ মাত্রা হচ্ছে তড়িৎচালক বল ডিভাইডেড বাই মোট রোধ। এখানে বর্তনীর মধ্যে দেখো ভালো করে লক্ষ্য করো, এই স্মল আর এর সঙ্গে এই ক্যাপিটাল আরটা শ্রেণী সমবায় আছে, তাহলে এই বর্তনীর তুল্য রোধ হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর। তাহলে সেই জন্য প্রবাহ মাত্রা লিখেছি ক্যাপিটাল ই ডিভাইডেড বাই আর প্লাস আর। এই প্রবাহটাই সারা বর্তনীর মধ্য দিয়ে যাচ্ছে। তাহলে এই যে ভি যে রোধটা আছে সেই রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য কি হবে?
অর্থাৎ আর রোধের দুই প্রান্তের বিভব, প্রান্তীয় বিভব যেটা, সেটা ভি সমান সমান কত হবে, আই ইন্টু আর। এই আয়ের জায়গায় এই মানটা বসিয়ে দিয়েছি, ই বাই আর প্লাস আর। তাহলে দেখো ই আর ডিভাইডেড বাই আর প্লাস আর। তাহলে উৎস কর্তৃক সরবরাহিত মোট ক্ষমতা যেটা, যেটাকে ইনপুট ক্ষমতা বলা হচ্ছে, সেই ক্ষমতাটা কি হবে, সেই ক্ষমতাটাকে আমি পি আই দিয়ে লিখেছি। আমরা জানি ফর্মুলা হচ্ছে আই স্কোয়ার আর, অর্থাৎ প্রবাহমাত্রা এবং প্রবাহমাত্রার বর্গ ইন্টু রোধ। তাহলে এখানে প্রবাহমাত্রাটা হচ্ছে আই স্কোয়ার আর রোধটা কত, আর প্লাস আর। এই আয়ের জায়গায় বসিয়ে দিয়েছি ই বাই আর প্লাস আর, এটাকে হোল স্কোয়ার করেছি, এটা আর প্লাস আর, একটা আর প্লাস আর একটা আর প্লাস আর কেটে গেছে, পড়ে রয়েছে ই স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস আর। এটাই হয়ে গেল ইনপুট বর্তনীর ক্ষমতা। ঠিক একইভাবে ওই যে আউটপুট রোধটা আছে, অর্থাৎ আর রোধে উৎপন্ন ক্ষমতা যেটাকে আউটপুট ক্ষমতা, সেটাকে পিও দিয়ে লিখেছি, সেটা কি হবে, আই স্কোয়ার ইন্টু ওই রোধের মান, দ্যাট ইজ আর। এবার আয়ের জায়গায় আবার ওই একই মান ই বাই আর প্লাস আর বসিয়ে দিয়েছি, তাহলে ই স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস আর হোল স্কোয়ার, তার সঙ্গে একটা আর। তাহলে দেখো এই গেল তোমার হচ্ছে পিআই অর্থাৎ ইনপুট ক্ষমতা, আর এটাই হলো পিও মানে আউটপুট ক্ষমতা। এবার আমি কতগুলো লেখচিত্র দেখিয়েছি। কি কি, এই যে লোড যে রোধ অর্থাৎ ক্যাপিটাল আর মানে রোধ, সেটার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্যাপিটাল আই, ভি, পিআই এবং পিও অর্থাৎ প্রবাহমাত্রা, আর রোধের দুই প্রান্তের বিভব পার্থক্য এবং ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার কিভাবে পরিবর্তিত হয় সেটা লেখচিত্রগুলোর সাহায্যে দেখা আছে। 4টা লেখচিত্র আছে, প্রত্যেকটা লেখচিত্রতে আর এর সাপেক্ষে অন্যগুলোর পরিবর্তন কিভাবে হয় সেটা দেখানো হচ্ছে। দেখো প্রথমে এই লেখচিত্রটা, এটা এক্স অক্ষ বরাবর আর এবং ওয়াই অক্ষ বরাবর এটাকে আই দিয়ে ডিনোট করা হচ্ছে, এটা আয়ের সাপেক্ষে আর এর পরিবর্তনের লেখচিত্র। ঠিক অনুরূপে এই লেখচিত্রটি হচ্ছে ক্যাপিটাল ভি এর সাপেক্ষে আর এর পরিবর্তনের লেখচিত্র। নেক্সট রয়েছে এই যে লেখচিত্রটা দেখতে পাচ্ছ, এই লেখচিত্রটা আর এর সঙ্গে ইনপুট পাওয়ার কিভাবে ভ্যারি হলে পরে তার যে লেখচিত্রটা হয়, সেই লেখচিত্রটা এখানে দেখানো হয়েছে। এবং ফোর্থ লেখচিত্রটা যেটা খুব ইম্পর্টেন্ট, এই লেখচিত্রটা হচ্ছে যে আর রোধের সঙ্গে আউটপুট পাওয়ার যে আছে, সেই আউটপুট পাওয়ারটা যে পরিবর্তন হলে পরে, মানে আর এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে আউটপুট পাওয়ারটা কিভাবে পরিবর্তিত হচ্ছে তার এই লেখচিত্রটার দিকে দেখো ভালো করে। এখানে দেখো আর এর একটা নির্দিষ্ট মানের জন্য এখানে পাওয়ারটা কিন্তু ম্যাক্সিমাম হয়েছে, তারপর কিন্তু ধীরে ধীরে আবার পাওয়ারটা ধীরে ধীরে কমে গেছে। তাহলে এখানে একটা ম্যাক্সিমাম পাওয়ার আছে, যেখান থেকে আমরা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম বলে একটা থিওরাম আছে, সেই থিওরামটা আলোচনা করব। দেখো এবার ফিগার 4টা নিয়ে তাহলে আলোচনা করি। ফিগার 4 থেকে দেখা যাচ্ছে যে বহির্বর্তনীর একটা বিশেষ রোধের জন্য আউটপুট ক্ষমতা সর্বোচ্চ হচ্ছে। এই যে আউটপুট ক্ষমতা যেটাকে ম্যাক্স বলা আছে, তাহলে আউটপুট ক্ষমতা P0 এর মানের জন্য, তাহলে দেখো আমরা আউটপুট এই ক্ষমতা যে আছে অর্থাৎ P0টা, তার যখন সর্বোচ্চ মান যদি হয়, তাহলে ডেরিভেটিভ বা ক্যালকুলাসের নিয়ম অনুযায়ী তার যে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভটা সেটা কত হবে, 0 হবে। সেই জন্য লিখে রেখেছি dP0 বাই dr ইকুয়াল টু 0। এটা কিন্তু ক্যালকুলাসের একটা প্রপার্টি। তাহলে এখন আমরা কিছুক্ষণ আগেই দেখো P0 এর মানটা বার করেছি, কত, ই স্কোয়ার ডিভাইডেড আর প্লাস আর হোল স্কোয়ার, তার সঙ্গে আর। এবার আমি এই dP0 ডিভাইডেড বাই মানে dP0 বাই dr অর্থাৎ এই উভয় পক্ষকে আমি আর এর সাপেক্ষে অবকলন করলাম। অবকলন করলে দেখো এই স্কোয়ারটা যেহেতু কনস্ট্যান্ট বাইরে নিয়ে আসলাম, তাহলে এখানে ভি বাই ইউ যে ফর্ম আছে তার একটা ডেরিভেটিভ হবে, তাহলে এই নিচেরটার হোল স্কোয়ার হয়ে যাবে। তারপরে নিচেরটাকে আনঅল্টার দেখে এটার ডেরিভেটিভ করছি 1 হয়ে গেছে। তারপরে দেখো এইটাকে ডেরিভেটিভ করছি, এইটাকে আনঅল্টার দেখে আর আনঅল্টার রাখলাম, আর প্লাস আর হোল স্কোয়ারে ডেরিভেটিভ করলে 2 ব্র্যাকেটে আর প্লাস আর আছে। এটাকে দেখো সিম্পলিফাই যদি করো, তোমরা সবকিছু সিম্পলিফাইড করে নেবে। দেখো এখানে আর প্লাস আর, এবার আর প্লাস আরটা কমন চলে যাবে, তাহলে দেখো নিচের একটা 4 এর সঙ্গে ওই কিউব কেটে দিয়েছে, একটা কিউব পড়ে রয়েছে, আর ভেতরে আর প্লাস আর মাইনাস 2 আর আছে। এবার যদি এখান থেকে এটাকে বিয়োগ করো, বিয়োগ করার পরে তোমরা পাবে আর মাইনাস আর। তাহলে dP0 বাই dr ইকুয়াল টু ই স্কোয়ার ব্র্যাকেটে আর মাইনাস আর বাই আর প্লাস আর এর হোল কিউব। তাহলে এখন আমরা কি দেখলাম, আমরা দেখলাম যে এই যে dP বাই dr যে অর্থাৎ dP0 বাই dr যেটা, সেটা যে মানে ম্যাক্সিমাম যে মানে মানটা যখন যেখানে হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে, সেখানে ওই মানটা কি হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে। তার মানে dP0 বাই dr হুইচ ইজ ইকুয়াল টু, তাহলে কত দাঁড়াবে, এই মানটা দাঁড়াবে 0 সঙ্গে সমান, অর্থাৎ যেখানে ওই যে বিন্দুতে এই মানটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে সেটা যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে এই dP বাই dr ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে এই পার্টটা যদি 0 হয়, তাহলে এই ভেতরের পার্টটাকে অবশ্যই 0 হতে হবে। দ্যাট ইজ আমি লিখেছি ই স্কোয়ার ব্র্যাকেটে আর মাইনাস আর ডিভাইডেড বাই আর প্লাস আর হোল কিউব ইকুয়াল টু 0 হচ্ছে। এবার দেখো এই গোটা জিনিসটা যদি 0 হয়, তাহলে এই মানটাকে অবশ্যই 0 হতে হবে, কারণ ই নট ইকুয়াল টু আর, অর্থাৎ দেখা যাচ্ছে ক্যাপিটাল আর সমান সমান স্মল আর। অর্থাৎ বহির্বর্তনী রোধ যদি কোষের অভ্যন্তরীণ রোধের সমান হয়, তাহলে আউটপুট ক্ষমতা সর্বোচ্চ হবে। সেই কারণেই বলা হয়েছে যে লোড রোধ বা এক্সটার্নাল রেজিস্ট্যান্স যদি উৎসের রোধের বা ইন্টারনাল রেজিস্ট্যান্সের সমান হয়, তাহলে লোডে সর্বাধিক ক্ষমতা সরবরাহিত হয়ে থাকে, যাকে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম নামে পরিচিত। অর্থাৎ এই যে লোডটা যে ম্যাক্সিমাম হচ্ছে, অর্থাৎ কখন, যখন
আউটপুট রেজিস্ট্যান্স আর ইনপুট রেজিস্ট্যান্সটা সমান হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। নেক্সট যেটা রয়েছে সেটা রয়েছে দেখো তড়িৎ উৎসের দক্ষতা। আমরা দেখলাম P0 যেটা আউটপুট পাওয়ার সেটা হচ্ছে স্কোয়ার বাই আর প্লাস আর এর হোল স্কোয়ার ইন্টু আর, এবং পিআই যেটা সেটা হচ্ছে স্কোয়ার বাই আর প্লাস আর। এই দুটোকে আমরা যদি 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ ধরি, তাহলে দেখো আমরা এটাকে যদি ভাগ করে দিই, তাহলে ভাগ করে দিলে কি পাবো আমরা? তাহলে দেখো এই 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণকে যদি ভাগ করে দিই, তাহলে P0 বাই পিআই, এটাকে P0 এর মানটা ডাইরেক্ট লিখেছি, পি এর মানটাকে উল্টো করে লিখে দিয়েছি, এখানে কাটাকাটি করেছি, করে ঠরে দেখো পড়ে থাকবে হচ্ছে আর বাই আর প্লাস আর। তোমরা ভাগ করবে, ভাগ করলেই পেয়ে যাবে। তাহলে দেখো তড়িৎ উৎসের যে দক্ষতা, যেটাকে ইটা দ্বারা ডিনোট করা হয়, সেটা হচ্ছে আউটপুট পাওয়ার ডিভাইডেড বাই ইনপুট পাওয়ার। দেখো এই তাহলে এটা সমান হয়ে গেল আর বাই আর প্লাস আর এর সঙ্গে, ওপরে আর নিচে একটা ক্যাপিটাল আর দিয়ে ভাগ করার পরে ইটার মানটা কি পাওয়া গেল? ইটা পাওয়া গেল ইটা সমান সমান 1/1 প্লাস আর বাই আর। তাহলে এটাই হলো আমাদের দক্ষতার সমীকরণ। ওপরের এই যে সমীকরণটা আছে সেখান থেকে দেখা যাচ্ছে লোড রোধের মান উৎসের রোধের মানের তুলনায় যত বেশি হবে ইটার মান তত বেশি হবে, অর্থাৎ এই আর এর মানটা যত বেশি হবে ইটার মানটা তত বেশি হবে। লেখচিত্রের সাহায্যে আর এর পরিবর্তনের সাথে ইটার যে পরিবর্তন সেটাকে দেখানো হলো। গ্রাফটা কিরকম হবে? দেখো গ্রাফটা অনেকটা এরকম হবে, অর্থাৎ এক্স অক্ষ বরাবর আমি এখানে আর কে রেখেছি আর ওয়াই অক্ষ বরাবর দেখো ইটাকে রেখেছি। এখানে দেখো যখন এই গ্রাফের মধ্যে দিয়েছি যে ক্যাপিটাল আর যখন স্মল আর এর সঙ্গে সমান হবে, তখন দেখো এখানে মানটা আসবে 0.5, দ্যাট ইজ 50%। এটা করে দেখাচ্ছি আমি। দেখো এই যে লিখেছি যে যখন উৎস লোডে সর্বাধিক ক্ষমতা সরবরাহ করে, অর্থাৎ ক্যাপিটাল আর সমান সমান স্মল আর হয়, তখন উৎসের যে দক্ষতা সেই দক্ষতা হবে ইটা সমান সমান 1/1 প্লাস, এটা আর বাই আর ছিল তাহলে 1/1, তাহলে দেখো এটা কাটাকাটি করে 1 + 1 তো 1/2 হয়ে গেল, দ্যাট ইজ এটাকে 0.5 বা এটাকে লিখলাম আমি 50%। এটাই হচ্ছে সর্বাধিক ক্ষমতা, অর্থাৎ উৎসের সর্বাধিক আউটপুট ক্ষমতা হয়। তাহলে তখন কত হবে? তখন ক্ষমতাটা সর্বাধিক হবে। এটা দক্ষতা হলো 50% যখন হচ্ছে, তখন উৎসের ক্ষমতা সর্বাধিক হচ্ছে, এবং ওই সর্বাধিক ক্ষমতাটা কত হবে? P0 ম্যাক্স যেটা, সেটা ওই আর এর জায়গায় স্মল আর বা স্মল আর এর জায়গায় আর যদি বসিয়ে দাও, তাহলে ইকুয়েশনটা আসবে হচ্ছে E² বাই কি 4R, অর্থাৎ এই যে এখানে স্মল আর ছিল আর প্লাস ক্যাপিটাল আর করে দিয়েছি, তাহলে 2R, আর আর কেটে গেছে, এটা 4 হয়েছে, অর্থাৎ E² বাই 4R এর সঙ্গে সমান। আবার যেহেতু ক্যাপিটাল আর সমান সমান স্মল আর, তাই এটাকে আমি লিখতে পারছি E² বাই 4R, অর্থাৎ ওই ম্যাক্সিমাম যে পাওয়ারটা সেই পাওয়ারটা হচ্ছে E² বাই 4 ক্যাপিটাল আর বা E² বাই 4 স্মল আর এর সঙ্গে সমান।